বিসমিল্লাহ। তো আজকে আমাদের পাঠ তরঙ্গের তীব্রতা আমরা ফার্স্টেই সংজ্ঞা বলি। তরঙ্গের তীব্রতা ছিল সংজ্ঞা যেটা বলে যে কোনো তরঙ্গ বিস্তারের অভিমুখের সাথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শক্তি একক সময়ে প্রবাহিত হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। কোনো তরঙ্গের বিস্তারের অভিমুখে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি পাস করে তাকে বলা হবে আমাদের তরঙ্গের তীব্রতা। তো আমরা নর্মালি তরঙ্গের তীব্রতা যেটা আছে এটাকে আই দ্বারা ডিনোট করি। তো আই এর নর্মাল সূত্র হইতেছে P/4πr²। এখানে P/4πr² কেন? আমরা বলছি যে তরঙ্গ বিস্তারের অভিমুখের সাথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফল, তার মানে আমার ক্ষেত্রফলটা হইতে হবে একক এবং প্রতি একক সময় যে পরিমাণ শক্তি পাস করে। আমরা জানি যে ক্ষমতা P = W/T। তো P এর সংজ্ঞাটা কি? একক সময়ে যে পরিমাণ কাজ হয় অথবা একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়। তার মানে তরঙ্গের তীব্রতা যেহেতু আমরা বলছি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে প্রবাহিত শক্তি, এই জন্য আমরা এই জায়গায় লিখছি P। তার মানে এই P কি? একক সময়ে প্রবাহিত শক্তি কার মধ্য দিয়ে? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। এবং এইটা কিন্তু নর্মালি আমাদের যে কোনো গোলকের ক্ষেত্রফল। তা আমরা যদি নর্মালি একটা তরঙ্গ কল্পনা করি, যে একটা তরঙ্গ তার বিস্তার এদিকে, মানে তার অগ্রসর মান এদিকে, এই দিকের সাথে লম্বভাবে যদি আমি একটা কোনো তল রাখি, নর্মালি আমরা যদি গোলাকার তল কল্পনা করি তাহলে সেটার ক্ষেত্রফল হবে 4πr²। এই জন্য আমরা নর্মালি সূত্রটা লিখি I = P/4πr²। এটা একটা নর্মাল সূত্র। এছাড়াও তরঙ্গের তীব্রতার আরেকটা সূত্র আছে, আমরা এখন ওই সূত্রটা প্রতিপাদন করব। সূত্রটা হইতেছে I = 2π² a² f² ρ × v। ঠিক আছে, 2π² a² f² ρ × v। আমরা এখন এই সূত্রটা প্রতিপাদন করব। তো এই সূত্র প্রতিপাদনের জন্য আমরা ফার্স্টেই কল্পনা করি যে তরঙ্গের কোনো একটা তরঙ্গ, আমি ফার্স্টে নিলাম একটা তরঙ্গ। তো এই তরঙ্গটা মানে তরঙ্গ তীব্রতা নির্ণয়ের জন্য প্রথমেই যেটা করতে হবে, আমরা একটা নির্দিষ্ট এলাকায় কোনো একটা তরঙ্গের নির্দিষ্ট অংশকে আবদ্ধ করলাম, ধরলাম এতটুকু অংশ আমরা আবদ্ধ করছি। এই আবদ্ধকৃত তরঙ্গের এই অংশে কতটুকু পরিমাণ শক্তি আছে এবং এই অংশ দিয়ে কতটুকু পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ শক্তি প্রবাহিত হয় তার সাহায্যে আমরা এই তীব্রতা আই এর পরিমাণ নির্ণয় করব। তা আমরা যদি কল্পনা করি, আমরা ধরে নিলাম যে এরকম একটা অংশ আমরা আবদ্ধ করছি কোনো একটা তরঙ্গের, এবং এই তরঙ্গটার এই দুই অংশ, এই প্রান্ত এবং এই প্রান্ত, আমরা চিন্তা করলাম যে কোনো একটা গোলীয় সিলিন্ডার আকৃতির অংশ দ্বারা আমরা আবদ্ধ করছি। তাইলে এটা একটা গোলীয় ক্ষেত্রফল, এটা একটা গোলীয় ক্ষেত্রফল। আমরা ধরে নিলাম এই উভয় অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এ, এবং আমরা একটা স্পেশাল কারণে ধরে নিলাম যে এই যে সিলিন্ডারটা আমরা নিছি, যে সিলিন্ডারের মধ্যে এই তরঙ্গটা আবদ্ধ আছে, এই তরঙ্গের এই অংশটা আমরা ধরে নিলাম যে এই সিলিন্ডারের দৈর্ঘ্য ভি। এখানে আমরা ভি যেটা ধরছি এটা হইতেছে তরঙ্গের বেগ। কেন ধরছি এটা কারণ হইতেছে আমরা নির্ণয় করব একক সময়ে একটা তরঙ্গ তার অভিমুখের বিস্তারের অভিমুখে একক ক্ষেত্রফলে কি পরিমাণ শক্তি পাস করে। তাইলে এখন একটা তরঙ্গ অবশ্যই স্থির না, সে গতিশীল আছে। এখন তার বেগ যদি ভি হয়, কোনো তরঙ্গের তার বেগ যদি ভি হয়, তাইলে অবশ্যই একক সময়ে সে তার দূরত্ব বেগ ততটুকু পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে। তার মানে আমি যখন একক সময়ে আমাদের এই ক্ষমতাটা নির্ণয় করব এই পি, তখন অবশ্যই ওই একক সময়ে একটা নির্দিষ্ট বিন্দুতে পি নির্ণয় করতে পারবো না।
নির্ণয় করতে না পারার কারণ কি? কারণ তরঙ্গটা কিন্তু ওই নির্দিষ্ট মুহূর্তে স্থির নাই, সেটা সামনের দিকে আগে গেছে। তার মানে টোটাল এতটুকু এরিয়া জুড়ে সে শক্তি পাস করছে, তাই তো? কারণ ফার্স্টে আমি ধরলাম যে তরঙ্গটা এই জায়গায় ছিল, ঠিক 1 সেকেন্ড পর যেহেতু তার বেগ ভি হওয়ার কারণে 1 সেকেন্ড পর সে ঠিক এতটুকু পরিমাণ চলে যাবে। তার মানে তার বেগ যা, একক সময়ে সে ততটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা যেহেতু একক সময়ে শক্তি বের করতে চাইতেছি, সেই জন্য আমাদের নির্ণয় করতে হবে এই অংশটা, ঠিক আছে? তো এই জন্য আমরা ধরে নিছি যে এই সিলিন্ডারটার দৈর্ঘ্য ভি, এই জায়গায় দৈর্ঘ্য যতটুকু আছে তার মানে একক সময়ে তরঙ্গটা এতটুকু দূরত্ব পাস করছে। এই সিলিন্ডারের দুই প্রান্তের প্রস্থচ্ছেদ, সিলিন্ডারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে এ, আর আমরা ধরে নিছি তার দৈর্ঘ্য তরঙ্গের বেগ ভি। এখন আমরা যদি তীব্রতা নির্ণয় করি, তীব্রতার মেইন ইয়াটাই হলো আই ইকুয়াল টু ই বাই এ। যদি আমরা লিখি, আমরা ফার্স্টে শক্তি বাই ক্ষেত্রে আমরা এখন এই জায়গায় নিলাম আই ইকুয়াল টু ই বাই এ। এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করে আই এর মানটা বের করব। তো আই এর মান জানার জন্য আমাদের ফার্স্টে লাগবে ই। তো আমরা যদি ফার্স্টে কল্পনা করি যে এই যে এতটুক তরঙ্গ আছে, এতটুক এলাকা, এই এতটুক এলাকায় অনেকগুলা, এই তরঙ্গের উপস্থিতিতে অনেকগুলা কণা আছে। আমরা ধরে নিলাম যে যে কোনো একটা কণা এখানে, এই কণাটা পি, এবং এই জায়গায় টোটাল যতগুলা কণা আছে এই সিলিন্ডারের মধ্যে, এই জায়গায় টোটাল যতগুলো কণা, মোট সকল কণার ভর, সকল কণার ভর এম। আমরা ধরে নিলাম যে পুরা যতগুলা কণা আছে সবগুলার ভর এম। আমরা যে কোনো একটা নির্দিষ্ট কণার শক্তি ক্যালকুলেশন করতে পারবো, কারণ এই জায়গায় সবগুলা কণার শক্তি সমান না, কারণ এরা সবাই একই অবস্থানে নাই। তো যার কারণে আমরা একটা নির্দিষ্ট বিন্দুর জন্য আগে বের করি শক্তির পরিমাণ, তারপরে টোটালটা ক্যালকুলেশন করব। তা আমরা জানি নর্মালি ভর ইকুয়াল টু কি হয়, আয়তন ইনটু ঘনত্ব, তাই তো? আয়তন ইনটু ঘনত্ব। তাইলে এই জায়গায় আমরা আয়তন ঠিক রাখলাম, আর ধরে নিলাম এই মাধ্যমে কণাগুলোর যে ঘনত্ব, এই মাধ্যমে যে ঘনত্ব, এই ঘনত্বের পরিমাণ রো। তাইলে আমরা ভর, এই বড় হাতের এম, সকল কণার ভর এম ইকুয়াল টু লিখতে পারি এই সিলিন্ডারের আয়তন ইনটু এই মাধ্যমের ঘনত্ব রো। এম ইকুয়াল টু আয়তন ইনটু রো। আচ্ছা, এটা যদি লিখি, এখন আমাদের ফার্স্টে কি লাগবে? ই, আমাদের এনার্জিটা লাগবে। আমরা যদি যে কোনো সময় টিতে এই পি এর সাধারণ সমীকরণ লিখি, আমরা জানি ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। যে কোনো সময় টিতে এই কণাটার সরণের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আমরা যদি ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন করি টি সাপেক্ষে ডিওয়াই ডিটি, আমরা জানি সরণের ডিফারেন্সিয়েশন হয় বেগ ভি। তাহলে এই জায়গায় আমি ভি ড্যাশ লিখলাম, এটাকে ভি ড্যাশ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি। এখানে এই ভি ড্যাশটা কি? এই কণার বেগ। এখানে আমরা যেই ভি লিখছিলাম, এটা তরঙ্গের বেগ। আর এই জায়গায় আমরা যে ভি প্রাইম লিখছি বা ভি ড্যাশ লিখছি, এটা হচ্ছে আমাদের কণার বেগ। এখন আমরা এই কণার বেগটা যদি ধরি যে ভি ড্যাশ কণার বেগ ডিওয়াই ডিটি, তার মানে ডিডিটি অফ এ সাইন ওমেগা টি। এই জায়গায় এ আমাদের বিস্তার, তাই এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। সাইনকে ডিফারেন্সিয়েট করলে হবে কজ ওমেগা টি, এবং টি এর সাথে কনস্ট্যান্ট আকারে আছে ওমেগা, এটা সামনে আসবে এ ওমেগা কজ ওমেগা টি। এবার আমরা যদি এই ভি কণার বেগ যেটা আছে, এটারে আবার সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে, আমরা পাবো কণার ত্বরণ এ, এটার পরিমাণ হবে ডিভি প্রাইম ডিটি। আমরা যদি ডিডিটি অফ ভি প্রাইমের মান পাইছি এ ওমেগা কজ ওমেগা টি, এটারে যদি আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো?
মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, দ্যাট ইজ এ সাইন ওমেগা টি, মানে আমরা এই জায়গায় লিখছি ওয়াই, তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, আমরা বের করতে চাইতেছি এনার্জি, সেটা বের করার জন্য যে ডেটা দরকার আমরা এই ডেটাগুলো বের করে নিছি। এখন আমি খেয়াল করি এই পি কণাটা যদি তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত হয়, কোনো একটা কণা, ধরো এই যে পি কণা তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত হয়েছে, তার মানে অবশ্যই কোনো একটা ফোর্সের কারণে সে বিচ্যুত হয়েছে। এখন যে কোনো কিছুর স্বাভাবিক ইন্টেনশন হইলেও সে তার সাম্যাবস্থানে ফেরত আসতে চায়, তার মানে ঠিক যেই বলের কারণে এই পি বিন্দুটা তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত হয়েছে, আমি ধরে নিলাম এই বলটার মান এফ, তাহলে ঠিক তার উল্টা দিকে একটা ফোর্স আছে যেটা তাকে তার সাম্যাবস্থানে ফেরত আনতে যাবে। এখন আমরা পাইছি এই জায়গায় কণার ত্বরণ এ, তার মানে এই কণাটার উপর প্রয়োগকৃত বল এফ এর মান কি হবে, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, আমরা ধরে নিলাম এই পি ছোট্ট এই পি কণার ভর এম। আমরা যদি ধরি যে এই পি কণার ভর এম, তাহলে এই পি কণার উপর ক্রিয়ারত বল এফ ইকুয়াল টু হবে এম এ। আমরা এই জায়গায় এম ঠিক রাখলাম, এর মান আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, দ্যাট ইজ মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে আমাদের বলের মান। এখন এই এফ বল এই জায়গায় যে কাজ করতেছে, এই এফ বল যদি পি কণাটাকে তার সাম্যাবস্থান থেকে সরানোর জন্য কাজ করে, ঠিক এই এফ বলের বিপরীতমুখী এফ আর একটা বল আছে, যেই বলটা তাকে সাম্যাবস্থানে নিয়ে আসবে। এই এফ এবং এফ আর দুইটা বলের মানই পরস্পর সমান, কিন্তু এফ আর এর দিক বিপরীত। এফ যদি তাকে সাম্যাবস্থান দিয়ে বিচ্যুত করে, এফ আর তাকে সাম্যাবস্থানে আনার ট্রাই করবে, একটা আরেকটার উল্টা দিক। তাহলে আমরা এফ ইকুয়াল টু যদি পাই মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই, আমরা কি লিখতে পারি না যে এফ আর ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই, দ্যাট ইজ এম ওমেগা স্কোয়ার ওয়াই। তা আমরা এই জায়গায় কয়েকটা টার্ম বের করলাম, একটা টার্ম বের করলাম কণার বেগ ভি, একটা বের করলাম ত্বরণ, এবং একটা বের করলাম আমাদের রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল, যেটা এই কণার উপর সাম্যাবস্থান আনার জন্য কাজ করতেছে, এফ আর ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার ওয়াই। এবার আমাদের মেইন টার্গেট কি ছিল, এই ই এর মান বের করা। আমরা আবার এই পৃষ্ঠে চিত্রটা আঁকি। এই যে সিলিন্ডারটার মধ্যে যে কোনো একটা কণা নিয়েছিলাম আমরা পি, আমরা এই পি বিন্দুর টোটাল শক্তির মানটা বের করব। আমরা ধরে নিচ্ছি পি বিন্দুর ভর এম। এখন টোটাল শক্তি যদি আমরা বের করতে চাই, আমরা জানি যে কোনো বস্তুর মধ্যে মোট শক্তি বলতে তার গতিশক্তি প্লাস বিভব শক্তি দুইটার মানকে বোঝায়। তা আমরা ফার্স্টে গতিশক্তি নির্ণয় করি। আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন এই কণাটার ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার মানে কি, কণার বেগ তার বর্গ ইন্টু কণার ভর ইন্টু হাফ। তার মানে আমরা কণার বেগ আগের পৃষ্ঠায় পাইছিলাম এ ওমেগা কজ ওমেগা টি, আমাদের এই জায়গায় ডেটাগুলো লিখে রাখি, এ ওমেগা কজ ওমেগা টি, এটা ছিল আমাদের বেগ, আর এ ছিল মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, আর এফ আর এর মান ছিল এম ওমেগা স্কোয়ার ওয়াই, তিনটা ডেটা। তাইলে আমরা ভি এর মান যদি বসাই জায়গায় কণার বেগ ভি প্রাইমের মান হাফ এম ভি স্কোয়ারের জায়গায় এ ওমেগা কজ ওমেগা টি স্কোয়ার, দ্যাট ইজ এটার মান লিখতে পারি হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, এটা গেল আমাদের গতিশক্তির মান, এই কণার যে কোনো সময় যে কোনো টি সময়ে তার গতিশক্তি। এবার আমাদের বের করতে হবে যে কোনো সময় বিভব শক্তি, এই টি সময় বিভব শক্তি। তা আমরা নর্মালি জানি বিভব শক্তি কি,
কোনো একটা কণার অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, বা আরেক কথায় বলা যায় যে কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে সরায় তা অন্য অবস্থানে রাখলে সে যতটুকু পরিমাণ কাজ করে সেটাই তার সঞ্চিত বিভব শক্তির মান। তা আমরা যদি এখন এই পি বিন্দুটা তার সাম্য অবস্থান থেকে বিচ্যুত হয়েছে এই জন্য তার বিভব শক্তি বের করতে চাই, তার মানে সাম্য অবস্থান থেকে তার বর্তমান পজিশনে যাইতে সে যে পরিমাণ কাজ করছে এই কাজের পরিমাণটা বের করলেই আমাদের বিভব শক্তির পরিমাণটা পাওয়া যাবে। তা আমরা নর্মালি যদি ধরে নেই যে এই বস্তুটা তার সাম্য অবস্থান থেকে বিচ্যুত হওয়া এবং আবার সাম্য অবস্থানে ফিরে আসা এই এতটুকু পথের মধ্যে ক্ষুদ্র একটা কাজ করছে যেটার পরিমাণ ডিডাব্লিউ, ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ, তাইলে আমরা এইটারে আচ্ছা এই জায়গায় লিখি ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ। আমরা জানি কাজ ইকুয়াল টু কি, বল ইনটু সরণ। আমরা ক্ষুদ্র সরণ এই যে এই পি বিন্দুটা মনে করলাম সাম্য অবস্থান থেকে এই পি বিন্দু সাম্য অবস্থান থেকে ওয়াই পরিমাণ বিচ্যুত হয়েছে, তাইলে এইদিকে তার রিস্টোরিং ফোর্স এফআর আছে। সাম্য অবস্থানে ফেরত আনার জন্য যতটুকু পরিমাণ কাজ করতে হবে আমরা এই কাজটা বের করব। এখন আমরা এই দিকে যদি তাকাই এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার ওয়াই, এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি না, এম এবং ওমেগা দুইটাই যদি কনস্ট্যান্ট হয় এফ আর সমানুপাতিক ওয়াই, তার মানে এই জায়গায় পি বিন্দুতে ওয়াই এর মান যত চেঞ্জ হইতে থাকবে এই এতটুক পথের মধ্যে এফ আর এর মানও ততটুকু চেঞ্জ হইতে থাকবে। তার মানে আমরা নর্মালি এটার কাজের পরিমাণ ক্যালকুলেশন করতে পারবো না, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ নিয়ে পরে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা যদি ধরে নেই ক্ষুদ্র সরণ ডি ওয়াই এর জন্য আমরা ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ পাই, তাহলে আমরা এটা লিখতে পারি এফ আর ইন্টু ডিওয়াই, কারণ তার দিকে প্রত্যয়নী বল কাজ করতেছে এফ আর তার ক্ষুদ্র সরণ ডিওয়াই। তাহলে এফ আর ইন্টু ডিওয়াই যদি লিখি আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার ওয়াই ডিওয়াই। এটা আমাদের ক্ষুদ্র কাজ, কারণ আমাদের এই জায়গায় এই পথে সম্পূর্ণ কাজটা বের করতে হবে। যদি সম্পূর্ণ কাজ বের করতে চাই আমরা ইন্টিগ্রেশন করবো ডিডাব্লিউ জিরো থেকে ডাব্লিউ এম ওমেগা স্কোয়ার ওয়াই ডিওয়াই। আমরা সরণের পরিমাণ জিরো থেকে ওয়াই পর্যন্ত রাস্তায় বা পথে আমরা এই কণার সঞ্চিত শক্তি বা কাজের পরিমাণ ক্যালকুলেশন করতেছি। যদি করি এই জায়গায় এম ওমেগা স্কোয়ার দুইটাই যদি কনস্ট্যান্ট হয় আমরা পাবো ওয়াই ডি ওয়াই ওয়াই জিরো। ইন্টিগ্রেশন করলে আমরা পাই এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু আপার লিমিট ওয়াই লোয়ার লিমিট জিরো। এই জায়গায় যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই আমরা পাবো হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা জানি ওয়াই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি হোল স্কোয়ার। তার মানে এই জায়গা থেকে আমরা লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এটা ছিল আমাদের টোটাল কাজের পরিমাণ ডাব্লিউ। তাহলে এই যেই কাজটা করছে এটাই আমরা লিখতে পারি তার বিভব শক্তি ইপি। তাইলে আমরা ইপি পাইলাম এটা, আর আমাদের ই কে পেয়ে গেলাম এটা। তাহলে এখন আমরা যদি টোটাল শক্তি ক্যালকুলেশন করি ইপি প্লাস ই কে, এই জায়গা থেকে আমরা লিখতে পারি হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি। এটা যদি লিখি এই জায়গা থেকে আমরা যদি হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন নেই ভিতরে পাবো কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি। এই পুরা টার্মটার মান যদি পুরা টার্মটার মান হয় 1, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সো এটার মান 1। তাহলে আমরা টোটাল শক্তি পেতেছি হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তার মানে একটু আগে আমরা যেই নির্ণয় করতে চাইছিলাম আমাদের এই এর পরিমাণ আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এখন আমরা যদি তীব্রতার মধ্যে বসাইতে চাই
আচ্ছা, আমরা তীব্রতায় বসানোর আগে একটা কাজ করি। এটা আমরা এই ক্ষুদ্র কণা এম এর জন্য পাইলাম হাফ এম ওমেগা স্কোয়ার। আমরা যদি এই জায়গায় টোটাল যতগুলা কণা আছে সবগুলা কণার টোটাল ভর নিয়ে ক্যালকুলেশন করি এবং এই জায়গায় টোটাল ভরটা বসাই দিই, এই ছোট এম এর জায়গায় এই জায়গায় যতগুলা কণা আছে সিলিন্ডারের মধ্যে সবার ভর বসাই দিই, তাইলে আমরা সবার জন্য কাজের পরিমাণটা পেয়ে যাব বা শক্তির পরিমাণ পেয়ে যাব। তাইলে এটা আমরা পাইছি ক্ষুদ্র বিন্দু পি এর জন্য। আমরা কি করব, এই জায়গার যে ছোট এমটা আছে এটা শুধু পি বিন্দুর এম, আমরা এই এমটা রিপ্লেস করব বড় হাতের এম দ্বারা, যেটা আমরা লিখছিলাম সকল অণুর ভর এম, এই সিলিন্ডারের মধ্যে অবস্থিত সকল অণুর ভর এম। আমরা এই এম এর মান পাইছিলাম এম ইকুয়াল টু আয়তন ইন্টু রো, আয়তন ইন্টু রো। আচ্ছা, এই আয়তনটা কার আয়তন? এই সিলিন্ডারের আয়তন। এই সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর এই সিলিন্ডারটার দৈর্ঘ্য ভি। তাহলে আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এই দুজনের মান কি হয়? ক্ষেত্রফলের সমান। আচ্ছা, তাহলে এখন আমাদের এই সিলিন্ডারটার আয়তন যদি বের করি, আয়তন কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ভি আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে আয়তন ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে এই জায়গায় আমরা যদি আয়তনটা লিখি, আয়তন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইন্টু রো, তো আছে এই জায়গায় রো রাখলাম, আমরা রো লিখলাম। তাহলে এই জায়গায় কি আসতেছে, বড় হাতের এম ইকুয়াল টু আমরা পাই এ ভি রো। এই জায়গায় ভি কি? আমাদের তরঙ্গের বেগ, ঠিক আছে, এ তরঙ্গের বেগ। তাহলে এই যদি তরঙ্গের বেগ হয়, আমরা বড় হাতের এমও পেয়ে গেছি। আমরা এই এমটাকে বসাবো কোন জায়গায়? এই যে ছোট হাতের এমের জায়গায় রিপ্লেস করবো। যদি ছোট হাতের এম এই জায়গায় রিপ্লেস করি কি হবে? তাকাই যে সকল কণার মোট শক্তি ই সমান সমান হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। আমরা এই হাফ এম এর জায়গায় বসাইতে পারি হাফ এ ভি রো ইন্টু স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, লিখতে পারি এতটুক যদি লিখি। এখন আমাদের বের করতে হবে কি? তীব্রতা আই। আমরা জানি আই ইকুয়াল টু ই বাই এ। আমরা ই এর মান পাইছি হাফ এ ভি রো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তা আমরা যদি এটা বসাই হাফ এ ভি রো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এ, এ যদি কাটা যায় এটার মান কত? হাফ ভি রো এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন আমরা সবাই জানি যে এই জায়গায় যে ওমেগা আছে, এই ওমেগা কি? কৌণিক কম্পাঙ্ক। আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2πf। এখন আমরা যদি এটা বসাই দিই হাফ ভি রো এ স্কোয়ার 2πf স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারি হাফ ভি রো এ স্কোয়ার ইন্টু 4π স্কোয়ার এফ স্কোয়ার। 4 আর 2 যদি কাটা যায়, জায়গায় 2 থাকলো, 2π স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ইন্টু ভি। আমরা পেয়ে গেলাম আমাদের তরঙ্গের তীব্রতা আই, 2π স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। তাহলে এই জায়গা থেকে আমরা যদি কল্পনা করি, দেখি যে 2 একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, তাইলে এই তরঙ্গের তীব্রতা আই কার উপর নির্ভরশীল? আই তরঙ্গের বিস্তার এর বর্গের সমানুপাতিক। তরঙ্গের তীব্রতা তরঙ্গের কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তরঙ্গের তীব্রতা তরঙ্গের বেগের সমানুপাতিক এবং তরঙ্গের তীব্রতা তরঙ্গ মাধ্যমের ঘনত্বেরও সমানুপাতিক। তার মানে তরঙ্গের তীব্রতা নির্ভর করে এই 4টা টার্মের উপর। এই ছিল আমাদের তরঙ্গের তীব্রতার সূত্র।
এই সূত্র ইউজ করে আমরা যে কোনো তরঙ্গের তীব্রতার মান ক্যালকুলেশন করতে পারবো। এবার আমাদের তীব্রতা সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা দুই একটা সমস্যা করি। 1 নম্বর সমস্যা হইলো এই যে আমাদের তীব্রতার 1 নম্বর সমস্যা বলছে বায়ুতে একটি শব্দ তরঙ্গের উৎসের কম্পাঙ্ক 412 হার্জ এবং বিস্তার 0.25 সেন্টিমিটার, বায়ুর ঘনত্ব দেওয়া আছে, তরঙ্গের তীব্রতা কত জানতে চাইছে এবং বায়ুতে তরঙ্গের বেগ 330 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। তো আমরা জানি তরঙ্গের তীব্রতা আই এর সূত্র 2π² a² f² ρv। এই জায়গা থেকে এর মান 0.25 সেন্টিমিটার, এটার মিটার নিয়ে যাব। এই জায়গায় কম্পাঙ্ক দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ক্যালকুলেশন করলে আমরা তরঙ্গের তীব্রতা পেয়ে যাব। ছিল 1 নম্বর সমস্যা। আরেকটা সমস্যা যে সমস্যা নাম্বার 2, সে বলতেছে যে একটি উৎস 40 ওয়াট ক্ষমতার শব্দ উৎপন্ন করে, উৎসটিকে বিন্দু উৎস ধরে নিয়ে এর থেকে 2 কিলোমিটার দূরে তীব্রতা নির্ণয় করো। এখন এই জায়গায় আমরা সূত্র ইউজ করবো I = p/4πr², কারণ এই জায়গায় I = 2π² a² f² ρv, এটার জন্য পর্যাপ্ত ডেটা দেওয়া নাই। এই জন্য আমরা কি করব, p/4πr² ব্যবহার করব, কারণ এই জায়গায় r এর মানটা দেওয়া আছে উৎস থেকে 2 কিলোমিটার দূরত্বে। তা আমরা যদি উৎস থেকে 2 কিলোমিটার দূরত্বের এই দূরত্বটা বসাই দিই, এই সূত্রের মধ্যে পেয়ে যাব ক্ষমতা দেওয়া আছে 40 ওয়াট, আর এর মান দেওয়া আছে 2 কিলোমিটার, এটার মিটার নিয়ে যাব 2 × 10³ এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। এই তরঙ্গের তীব্রতা সংক্রান্ত ম্যাথগুলো সাধারণত সোজা হয়, এই দুই সূত্র অ্যাপ্লাই করলেই করা যায়।